গল্পটি শুরু হয় একটি বিশ্ববিদ্যালয়ে, যেখানে ইতিমধ্যে জম্বিরা হামলা করে দিয়েছে। চারদিকে জম্বি বেড়া ছড়িয়ে পড়েছে এবং সমস্ত ছাত্রছাত্রীরা জম্বিদের থেকে বাঁচার জন্য পালানো শুরু করেছে। ইতিমধ্যে লিঙ্ক প্রফেসর বিরাজকে ফোন করে তার মা সম্পর্কে জিজ্ঞাসা করে। বিরাজ বলে, তোমার মা আমার কাছে নিরাপদে আছে। তোমার ভাই ননিকে তাড়াতাড়ি নিরাপদ একটি স্থানে নিয়ে যাওয়া উচিত। প্রফেসর খবরে দেখেন যে পুরো শহরটি ভয়াবহ অবস্থা রয়েছে। সে একটি সিরাম যুক্ত বাক্স খুলে তার পাশে নিং এর মা শুয়ে আছেন। তার ভাই ননির জন্য খুবই চিন্তিত। ভবনের বারান্দায় দৌড়ে যায়। সে তার বোনকে বিপরীত বারান্দায় দেখে এবং সাথে সাথে তাকে ডাকে। নিন তার ভাইকে নিরাপদ দেখে এবং সুস্থ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তাদের কেউ জানে না যে কি হচ্ছে বা এই জম্বিরা হঠাৎ কোথা থেকে এসেছে। প্রিয় বলে যে লাইব্রেরিটি বর্তমানে তৈরি হচ্ছে, তাই সেখানে কেউ থাকবে না। যদিও সেখানে পৌঁছানো সহজ হবে না, সে স্থানটি একটি নিরাপদ জায়গা। তারা সকলে সেখানে দেখা করার সিদ্ধান্ত নেয়। এখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় 6 মাস আগে। নুনি এবং তার দলের সাথে একটি জম্বি শর্ট ফিল্মের শুটিং করছিল। লিলি ছিলেন প্রধান অভিনেতা এবং থাই ছিলেন পরিচালক। এই সকল বন্ধুরা শর্ট ফিল্মটি তৈরি করার জন্য কাজ করছিল। সেখানে নিং প্রফেসর বিরাজের সাথে দেখা করে। বিরাজ বলে, আমি তোমার মায়ের ফলাফল মিস্টার পেলটনের ল্যাবে পাঠিয়ে দিয়েছি। তার ছেলেরও একই রোগ ছিল। পেলটন চিকিৎসা নিয়ে গবেষণা করতে চায়, আর এর পরিবর্তে সে টাকাও দিবে। যদি এই খবর বাইরে সবাই জানতে পারে, তাহলে আমরা কেউ বাঁচতে পারবো না। আমরা এই রোগ বা গবেষণা সম্পর্কে কাউকে কিছু বলতে পারবো না। নিং বলে, তাহলে তুমি আমার মাকে ল্যাবে ইঁদুর হিসেবে ব্যবহার করতে চাও? বিরাজ বলে, না, আমি গবেষণার প্রধান এবং আমি চাই তুমি আমাকে সমর্থন করো। নিং জিজ্ঞাসা করে, কিন্তু আমি কেন? বিরাজ তখন তাকে বলে যে কেবল তুমি বেঁচে শিষ্য এবং অনেক অধ্যাপকের চেয়ে অনেক ভালো। তোমার মায়ের এই রোগ না থাকলেও আমি তোমাকে বেছে নিতাম। তাহলে বলো, তুমি কি তোমার মাকে বাঁচাতে আমাকে সাহায্য করবে? একথা শুনে নিং বুঝতে পারে না যে সে কি করবে। সে সরাসরি তার বন্ধুদের কাছে গিয়ে বলে। আসলে নিং ভয় পেয়েছিল যে যদি গবেষণাটি ব্যর্থ হয়, তাহলে সে তার মায়ের মৃত্যুর কারণ হবে। জিন বলে, আমরা নিশ্চিত যে তুমি এটা পারবে। নিং ব্যাখ্যা করে যে এই বিষয়ে আমরা কাউকে কিছু বলতে পারবো না। এটা সম্পূর্ণ গোপন একটা গবেষণা হবে। তার বন্ধুদের সাথে এই বিষয়ে কথা বলার পর সে অধ্যাপক বিরাজের গবেষণায় সহায়তা করতে রাজি হয়। ঠিক তখনই তার লাভার শান তার কাছে আসে এবং সে তার বন্ধুদের বিদেশ জানিয়ে চলে যায়। তারপর শান নিং এর কাছে আসে এবং তাকে বলে যে আমি তোমার ভাইয়ের টিউশন ফি দিয়েছি। এবং নিন তাকে ধন্যবাদ জানায় এবং শানকে বলে যে শীঘ্রই টাকা ফেরত দিয়ে দিবে। পরবর্তী দৃশ্যে দুইজন নিং এর বাড়িতে। নিন বলে যে আমি মাকে গোসল করতে সাহায্য করছি, আমরা পরে ডিনারে যাব। তারপর শান বলে যে আচ্ছা বলো, তোমার মা কোমায় যাওয়ার আগে কখনো এই রোগের লক্ষণ দেখা দিয়েছিল? নিং বলে 6 মাস আগে। কিন্তু তুমি কেন জিজ্ঞাসা করছো? শান বলে, আমি তোমার পরিবারের সাথে কথা বলবো। আমরা তোমার মাকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। নিং তাকে বলে যে এর কোনো প্রয়োজন নেই। সে ইতিমধ্যে কলেজের মালিক মিস্টার পেলটনের সাথে কথা বলেছে। শান অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কি সরাসরি তার সাথে কথা বলেছো? সে বলে, না, প্রফেসর বিরাজ আমার হয়ে তার সাথে কথা বলেছে। কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন? শান হতবাক হয়ে বলে, না না, তুমি ভালো কাজ করেছো। কিছুক্ষণ পর নুনি আসে। শান জিজ্ঞাসা করে, আমি তোমাকে যে ক্যামেরা দিয়েছিলাম তা কি ঠিক আছে? নুনি উত্তর দেয়, হ্যাঁ, আমরা একটা ছবির শুটিং করছি। শুভটি বর্তমানে ফিরে আসে। রাত হয়ে গেছে। প্রথম দলে নুনি, শান, লিলি এবং তাদের কিছু বন্ধু থাকে। কিন্তু লাইব্রেরিতে যাওয়ার পথে তারা কোথাও আটকা পড়ে যায়। তারা তাদের সামনে অনেক লোককে দাঁড়িয়ে থাকতে দেখে, যারা কিনা জম্বি ছিল। কেবিন নামের একজন স্পিকার দেখে বলে, আমরা এটা কোন রকম ভাবে ভবনে চালু করব। তারপর তাদের মনোযোগ নষ্ট করার জন্য অডিও বাজাবো। চালাবো এবং পথ পরিষ্কার হলে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করব। সবাই তাকে সমর্থন করে এবং যদি তার পরিকল্পনা কাজ করে, তাহলে হয়তো তারা বেঁচে যেতে পারে। তখন একটা সমস্যা দাঁড়িয়েছিল, কে যাবে এই ভয়ানক জম্বিদের ফাঁকি দিয়ে স্পিকার চালু করতে। কিন্তু কিছুক্ষণ পর ব্রাভো নামের একজন বলে, আমি যাব, এবং সেই স্পিকারটি নিয়ে চলে যায়। কেবিন তাকে বলেছিল যে এর রেঞ্জ অনেক লম্বা, তাই সে কলেজ হলের মধ্যে লুকিয়ে পড়ে। তারপর সে চুপচাপ হলের মাঝখানে এটি রাখে এবং চালু করে। তারপর সে চুপচাপ চলে যায় আর তাড়াতাড়ি তার দলের কাছে ফিরে আসে। ইতিমধ্যে অন্য একটি দল, নিং এবং তার বন্ধুরাও লাইব্রেরির দিকে যাচ্ছে। তাদের দলের একজন মেয়ের পায়ে আঘাত লেগেছে, তাই সে ঠিক মতো হাঁটতে পারছে না। তারপর প্রথম দলটি স্পিকার চালু করে এবং পরিকল্পনা অনুসারে সমস্ত জম্বি শব্দের দিকে দৌড়াতে শুরু করে। হলের মধ্যে ছুটে যায় এবং তারপর স্পিকার আক্রমণ করে আর এটি বন্ধ করে দেয়। দ্বিতীয় দলটি এই সুযোগ পেয়ে সামনের দিকে এগিয়ে যায়। মেয়েটির লাভার পাও, যার পায়ে আঘাত লেগেছিল, তাকে কাঁধে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। একটি জম্বি তাদের তাড়া করছে এবং দৌড়ানোর সময় পাও তার বন্দুক এনে পড়ে যায়। পরের মুহূর্তে জম্বিটি তাকে কামড় দিয়ে দেয় এবং পাও তাকে বাঁচাতে পারে না। তার জোরে চিৎকারের ফলে সমস্ত জম্বিরা তাদের দিকে ছুটে আসতে থাকে। নিং এবং তার দল পাওকে ধরে জোর করে তাদের সাথে নিয়ে যায় এবং তার জীবন বাঁচায়। প্রথম দলটিও তাদের কাছে আসে এবং নিং তার ভাই নুনির সাথে দেখা করে। ইতিমধ্যে অধ্যাপক বিরাজ বাক্স থেকে বের করা সিরাম পরীক্ষা করে তিনি তারপর একটি ইনজেকশন প্রস্তুত করেন এবং নিং এর মা কাঞ্চনাকে দেন। কলেজে নিং লক্ষ্য করে যে তার ফোনে সিগন্যালে সে অন্যদের সাথে নিশ্চিত করে, কিন্তু অন্য কারোর কাছেও তা নেই। লিলি বলে, শেষবার যখন আমি খবর দেখেছিলাম বিদ্যুৎ এবং জল সরবরাহ বন্ধ হয়ে যাবে, কিন্তু কখনো হবে তা আমি জানি না।
ঠিক তখনই নাটিকানে একটি রেডিও খুঁজে পায় যা পুরোপুরি কাজ করছিল। রেডিওতে তাদের বলছে যে পুরো শহরটি ভয়াবহ সংকট ও জমি দ্বারা ভরে গেছে এবং তাদের যত তাড়াতাড়ি সম্ভব উঁচু স্থানে চলে যাওয়া উচিত। আগামীকাল সকাল 8টা থেকে শুরু করে সামরিক হেলিকপ্টারগুলো বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে এবং উদ্ধার করতে প্রতিদিন টহল দেবে। নিং বলে যে কলেজের ভিতরে আমাদের মতো আরো অনেক জীবিত মানুষ বেঁচে থাকতে পারে, তাদের সকলকে খুঁজে বের করতে হবে এবং স্পিকারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে হবে এই খবরটি। তার ভাই ননি, লাভা, শান এবং সেরা বন্ধু জিনও তার পিছনে পিছনে আসে। শান মাইক্রোফোনে চালু করার সাথে সাথে নিং ঘোষণা করে যে আমার নাম নিং, আমার সাথে 13 জন লোক আছে যারা লাইব্রেরিতে থাকে। আমরা রেডিওতে শুনছি যে 8:30-এ বিদ্যুৎ এবং জল বন্ধ হয়ে যাবে, কিন্তু আগামীকাল সকাল ঠিক 8টা থেকে শুরু করে সামরিক হেলিকপ্টারগুলো বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করবে এবং তাদের উদ্ধার করতে প্রতিদিন টহল দেবে। যারা এই বার্তাটি শুনছেন তারা অতি দ্রুত উঁচু কোনো স্থানে চলে যান যেখান থেকে আপনাদের পরিষ্কারভাবে দেখা যায়। আমরা লাইব্রেরিতে বেঁচে থাকা ব্যক্তিরা বার্গেন গ্যাসে ছাদে যাচ্ছি, যদি পারো সূর্যোদয়ের আগে এসো। ঠিক তখনই আলো নিভে যায়, কিন্তু রেডিও তখনও কাজ করছিল। এবং নিং যেমন ভেবেছিল সেখানে আরো কিছু লোক জমিদের থেকে নিজেদের রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। এখান থেকে গল্পটি একটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং নিং তার বাসাতে একটি খেলা খেলছে, কিন্তু নানির কারণে সে হেরে যায় এবং তার উপর রেগে যায়। তাদের মা কাঞ্চনা খাবার তৈরি করছে। নুনি বল যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই আমি কিছু বাজাতে পারি না, আর তোমার ফোন নতুন। কাঞ্চনা জিজ্ঞাসা করে তুমি কখন এই ফোন পেয়েছ? দেখা গেল তার লাভা শান তাকে এই ফোন দিয়েছে। কাঞ্চনার এই কথা শুনে খারাপ লাগছে, কিন্তু নুনি কোন রকম ভাবে পরিস্থিতি সামলায়। নাস্তার পর সে তার মাকে বিদায় জানিয়ে চলে যায়। সে তার স্কুটারটি নিয়ে তার ডেলিভারি কাজে বেরিয়ে যায় এবং একটি সুড়ঙ্গে থামে। তারপর সে তার স্কুটারটি অন্য একজন মহিলার হাতে দিয়ে দেয় এবং একটি ভ্যানের কাছে গিয়ে দাঁড়ায়। ভ্যানের লোকটি এটা পরীক্ষা করছে। কাঞ্চনা বলে আমার একটা উপকার করো, আমার একই মডেলের 2টি ফোন দরকার। লোকটি বলে ঠিক আছে। পরে দিয়ে সে লোকটি তাকে একটি ভবনের কাছে ছেড়ে দেয় এবং এখানে আমরা জানতে পাই যে ডেলিভারি কাজ করা আসলে এটি তার একটা পরিকল্পনা ছিল। তিনি বাস্তবে একজন বিজ্ঞানী যিনি একটি গোপন প্রকল্পে কাজ করেন। তিনি যথারীতি তার পোশাক খুললেন, তখন তিনি কারো চিৎকার শুনতে পান এবং তিনি তা দেখতে যান এবং ডক্টর হোমকে মেঝেতে পড়ে থাকতে দেখেন এবং মিস্টার পেল্টনের ছেলে জো এবং তার বন্ধুদের সাথে দাঁড়িয়েছে এবং তাদের সাথে সানকে দেখে তিনি হতবাক হয়ে যান। জুয়ে তার দিকে এগিয়ে যায়, কিন্তু তিনি ভয় পিছু ওঠেন, কিন্তু জুয়ে হঠাৎ থেমে যায় এবং তিনি দ্রুত জরুরি বোতাম চাপেন। পরের দিশে কাঞ্চনা তার বসে লিং কলেজের মালিককে মিস্টার পেল্টনের সাথে দেখা করে এবং তার দল এনিসন নামের একটি গোপন প্রকল্পে কাজ করছে এবং তাদের তৈরি ওষুধটি দুর্ঘটনাক্রমে জয়ের শরীরে পড়ে, কিন্তু ভ্যাকসিনটি সম্পূর্ণরূপে তৈরি শেষ না হয় এটি জয়কে ধীরে ধীরে তাকে মেরে ফেলছে। কাঞ্চনা বলে যে অনেক হয়েছে, আমি এই প্রকল্প নিয়ে আর কাজ করতে চাই না। পেল্টন বলে তোমার আর কোনো উপায় নেই। এই কথা শুনে কাঞ্চনা কিছুক্ষণ চিন্তা করে বলে যে তার শরীরে এই টিকা পুশ করবে। তারপর সে বাধ্য হয়ে তার শরীরের মধ্যে এটি পুশ করে দেয়। কিছুক্ষণ পর সে বলে আমি কালকা থেকে এটার জন্য একটি নিরাময় বা সমাধান বের করব। জোর সাথে যা কিছু হচ্ছে তার সবকিছু অভিজ্ঞতা নেব, কিন্তু আমি যে ওষুধটি তৈরি করতেছি তা যদি সম্পূর্ণ ব্যর্থ হয় বা আমি সময় মতো এটি তৈরি করতে না পারি, তাহলে তুমি এবং তোমার কোনো লোক আমার সন্তানদের বিরক্ত করবে না। তার এই কথা শুনে পেট্রোল বলে কিন্তু যদি ওষুধটি কাজ করে তাহলে আমি আমার বাচ্চাদের এখান থেকে নিয়ে চলে যাব এবং এই প্রকল্পটি কাজ করা বন্ধ করে দিব। পেট্রোল তারপর রাজি হয় যে তুমি যদি আমার ছেলেকে বাঁচো তাহলে আমাদের পথ একেবারে আলাদা হয়ে যাবে। আমি কখনো তোমাকে ও তোমার সন্তানদের বিরক্ত করব না। গল্পটি বর্তমান দিকে ফিরে আসে। সবাই বসে আছে এবং সকালের জন্য অপেক্ষা করছে। ঠিক তখনই থাই চিৎকার করে তার ভাই থনকে ধরে তার সাথে নিয়ে যায়